আসসালামু আলাইকুম। জুলাই আন্দোলনে অংশ নেয়া, নেতৃত্ব দেয়া কিংবা সমন্বয়ক ছিলেন এরকম ২-৩ জনের উপরে গেল ১ সপ্তাহে হামলা হয়েছে। এর মধ্যে একজনের অবস্থা মাহাদি তো আছেই, তাকে দৌড়ে সে থানায় গিয়ে ঢুকেছে। আরেকজন তাকে ধরে তারপরে উলঙ্গ করে জয় বাংলা স্লোগান দিয়েছে। এই ঘটনাগুলো আমরা দেখেছি। এগুলো আ কার কেমন লাগে সেটা জানি না। আ মানে খুব খারাপ লাগে। এটা নিয়ে একেক জায়গায় একেকভাবে হয়েছে। বিশেষ করে প্রায় প্রতিটি গণমাধ্যমেই বলা হয়েছে যে থানা জ্বালিয়ে দেওয়ার কথা বলা সেই সমন্বয়ক আশ্রয় নিলেন থানার ভেতরেই। থানার পুলিশের টাকা কি পুলিশের বাপ দেয়? থানার পুলিশের টাকা আমরা দেই। এখন থানা জ্বালিয়ে ফেলা, কোন থানা জ্বালাইছিল? কোন পুলিশকে মারা হয়েছিল জুলাইতে? যেই পুলিশ এই দেশের সাধারণ মানুষের বুকে গুলি চালিয়েছে। পুলিশ মনে হচ্ছে যেন মানে ওদের জন্মই হয়েছে ঘুষ খাওয়ার জন্য। পুলিশের ভাইরা অনেক সৎ ভাই আছেন, মন খারাপ করেন না। আপনাদের জন্মই হয়েছে আপনাদের পোলাপানেরে খারাপ জিনিস খাওয়ানোর জন্য। আপনাদের পোলাপানের শরীরের মধ্যে দূষিত হারাম ঘুষের রক্ত। এটার জন্যই আপনাদের আল্লাহ জন্ম দিয়েছে এই দুনিয়ায়। আপনাদের ভালো হওয়ার কোনো ইচ্ছা নাই। এটা গত ২ বছরে সেনাবাহিনীকে নিয়ে অনেক কথা বলল, পুলিশকে নিয়ে কোনোদিন নেগেটিভ কথা বলিনি। বাট এই ২টা বছরে দেখলাম পুলিশের অবস্থা। সবার ধান্দা একটাই, টাকা কামাইতে হবে। সেই আগের একই ধাঁচে তারা চলতে চায়। তো আপনাদের এইখানে যারা জুলাই আন্দোলনে দোসর হয়ে কাজ করেছে, হাসিনার খুব কাছাকাছি ছিল, যাদের বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে, একাধিক হত্যা মামলা, তাদের কারোর বিরুদ্ধে পুলিশ ব্যবস্থা নিচ্ছে না। সব ভালো মানুষ তারা। তো এগুলো আমরা দেখব। অনেকগুলো নাম তো আছে আমাদের কাছে। সেগুলোর ব্যাপারে যদি চূড়ান্ত পুলিশ যদি মানে কোনো পদক্ষেপ নেয় তাদেরকে বাঁচানোর জন্য, সেক্ষেত্রে তো আমাদেরও সেই পুলিশের ব্যাপারে সেরকম পদক্ষেপই নিতে হবে। তো এখন বলা হলো যে পুলিশের থানা পুড়িয়ে ফেলা, সে থানা তো বাংলাদেশে একটা দুইটা পোড়ায় নাই। খালি মাহাদির ওইখানেই থানা পোড়ায় নাই, সারা বাংলাদেশই থানা পোড়ানো হয়েছিল। তো সেটা কি অপরাধ ছিল? এই বিপ্লবটা কি তাহলে মিথ্যা ছিল? এখন এই মুহূর্তে এই জিনিসটাকে হাস্যকর একটা জিনিস বানিয়ে ফেলা হয়েছে। মানে জুলাইয়ের এদেরকে নিয়ে দেখেন আপনি সোশ্যাল মিডিয়াতেও মানে আওয়ামী লীগের লোকজন তো আছেই, তারা ব্যাপক আকারে মজা নিচ্ছে এগুলো নিয়ে। প্রশ্ন হইল এই দায়টা কার? আমি আজকে থেকে ১ বছর আগে একটা কথা বলেছিলাম যে এই সমন্বয়করা রাস্তাঘাটে, এই যারা ছাত্র নেতা আছে রাস্তাঘাটে পেটুনি খাবে। আজকে শুরু হয়েছে কিনা? ছাত্রদের এতগুলো মানুষের রক্ত বিক্রি করে যারা নিজেদের পকেট গুছিয়েছে, এরা নাকি এদের কিছুই নাই। তোর বাইনারি অ্যাকাউন্টটা, তোর ক্রিপ্টো কয় টাকা আছে ওইটা আমাদের দেখাইস, তাইলে বুঝবো যে কার কয় টাকা আছে বা নাই। তো টাকা পয়সা তো সব ক্রিপ্টোতে ইনভেস্ট করা হয়েছে, যে কারণে বাংলাদেশে এখন এটা দেখা যাবে না। এখন এই সমন্বয়ক বা মানে সবচেয়ে উপরে যে নেতারা আছে, আমি খুব অবাক হয়ে দেখলাম এই গেল ২-৩ দিনে যে ঘটনাগুলো, আরে ভাই এটা নিয়ে তো দেশে তুল কালাম বাধায় ফেলার কথা। বিশেষ করে এনসিপি, তাদের কোনো প্রতিক্রিয়া নাই। অ্যাজ ইফ যে এটা খুব স্বাভাবিক একটা ব্যাপার, তাদের কেউ না, তারা ভালো আছে, তারা কেউ কেউ এমপি হয়েছে, কেউ কেউ সামনে মন্ত্রী টন্ত্রীও হইতে পারে। তো ওনারা খুব ভালো, ওনাদের আর অন্য কোনো সমস্যা নেই। যারা জীবন দিয়ে ওনাদেরকে এখানে বসাইলো তাদের কোনো খোঁজ খবর নাই। এটা আজকে থেকে না, আমাদের সাথে আজকের এই এনসিপি বলেন, ডক্টর ইউনুস বলেন, ডক্টর ইউনুস আপনারে নিয়ে এখন এই যে দিনে ৩টা ৪টা করেও কোনো কোনো পত্রিকা নিউজ করে না, ন্যাংটা বানায় ফেলতেছে। এটা আমাদের দেখলেও খারাপ লাগে। আপনি আপনার বাপ চিনতে ভুলে গেছেন। আপনার আসল বাপ কারা, আপনারা আসলে আপনার পক্ষে কারা, এটা আপনি মূল্যায়নও করেন নাই, এটা আপনি বুঝেনও নাই, বুঝতে পারেনও নাই। যাদেরকে সুযোগ সুবিধা দিয়ে আব্বা ডেকে তারপরে আমরা যাদের বিরুদ্ধে কাজ করতে গিয়েছি, যেই সব সাংবাদিকদের বিরুদ্ধে আমরা বাই নেমে পোস্ট করেছি, তাদের বিরুদ্ধে আপনারা পদক্ষেপ নেন নাই। তাদেরকে বসিয়ে রেখেছেন, তারাই এখন আপনাকে ছবল দিচ্ছে। আপনার বাপ না তারা, সে বাপরা এখন আচরণ কী করে ওইটা বুঝতে পারবেন। আমরা কিন্তু এখন কিছু বলি না, আপনারা কিন্তু চুপ আপনার ব্যাপারে। এখন আমরা মজা নিচ্ছি। যারা আপনারা নিয়ে বলে না, তাদেরকে নিয়ে সরেন নাই। তখন আপনারা নাম দিয়েছিলেন মব সৃষ্টি করা হচ্ছে। সেই মব আজকে দেশে নাই। আপনাদের সকল যে মব সেটা নাই। এখন প্রতিদিন রেপ হয়, প্রতিদিন এই মানুষ খুন হয়, প্রতিদিন চাঁদাবাজি হয়, সব কিছুই হচ্ছে। কিন্তু মব কিন্তু দেশে নাই। এখন আজকে কারা করে?
আজকে ইলিয়াস, পিনাকি, কনকি কই ওনাদের তো কোনো লোকজন তো এখন আর রাস্তায় নাই। এখন মবটা কারা করে? এখন এগুলো মারামারি, এই হত্যা, ধর্ষণ, লুটপাট, চাঁদাবাজি প্রতিদিন চলছে। এগুলো কারা করে? আমরা করি। এই ইউনুস, তার আশপাশের লোকজন, এমনকি এই ছাত্রদের ভেতরেও কেউ কেউ তারা সুশীল সেজে গিয়েছিল, সাদা সাদা পাঞ্জাবি গায়ে দিয়ে বিশাল রাজনৈতিক নেতা হয়ে গেছে। পাছার চামড়া বাবা থাকবে না। তোমরা যেইখানে যেইখানে কাজ করা দরকার, একটা জায়গার মধ্যে তাদেরকে আমরা কোনো জায়গায় পাইনি। এই যে বিডিআরের লোকগুলোর ব্যাপারে কতদিন নাম ধরে আর বললাম না, কতদিন এই কেন্দ্রীয় এই এনসিপির এই পোলাপানগুলোরে বলছি যে ভাই ওইখানে ওদের একটা হবে, একটু যায় অ্যাটেন্ড করেন। আরে ভাই কিছু না হইলেও তো সারা বাংলাদেশে 18,000 বিডিআর, এই বিডিআরের 18,000 বউ বাচ্চা ছেলে মেয়ে সহ আরও 5 গুণ লোক তোদের সাথে থাকতো থাকতো না? 18,000 সব ট্রেন লোকজন, এই ট্রেন লোকগুলি তো তোদের একটা বিশাল অ্যাসেট হইতে পারতো। তারা তাদের জন্য সময় নাই, এইখানে খাইতে যাবে ওইখানে খাইতে যাবে, ওর কাছ থেকে টাকা আনবে, অমুক বিল্ডিংয়ের মধ্যে টাকা পাওয়া গেছে ভাগাভাগি করতে হবে, অমুক জায়গায় অমুকের তদবির করতে হবে। ওনাদের এগুলো নিয়ে ভীষণ ব্যস্ত। না একটা আলেম, না একটা বিডিআর, না দেশের কোনো একটা প্রয়োজনে কোনো জায়গায় স্বৈরাচার মুক্ত করা কোনো জায়গায় তারা ছিল না। তারা সুশীল হয়ে গেল অল্প কয়দিনে। মব, ইউনুসের দিয়া নাম দেওয়া হইলো মব। আজকে ওই যে ওরা নাম দিয়েছে ডাস্টবিন শফিক। ডাস্টবিন শফিক তুমি কোথায়? তোমার এখন লন্ডনে গেলেও পেদাবে, স্পেনে গেলেও পেদাবে, আমেরিকায় গেলেও পেদাবে। আমরা কিন্তু এগুলো সামাল দিতে দিতে আমরা এখন ট্রেন আপ হয়ে গেছি। আমরা জানি যে আমাদের কেমনে একা চলতে হয়। আমাদের আল্লাহর রহমতে আমরা ওইভাবে চলি। তোমাদের রাস্তাঘাটে যেইখানে সবার সাথে তোমাদের মানে যাদের রেখে আসছো তারাও তোমারে বাঁচাবে না, আবার যাদেরকে নিয়ে তাড়াইছো তারাও কিন্তু তোমারে মানে যেখানে পাবে সেখানে মোটামুটি আপ্যায়ন করার জন্য প্রস্তুত আছে। তারা আমাদেরকে বলছিল মব। আমরা কি করতে চাইছিলাম এই বাংলাদেশে? আপনারা 1.5টা বছর একটা সরকার পরিচালনা করলেন, যেই জুলাই আপনাদেরকে ক্ষমতায় বসালো ডক্টর ইউনূস, তুমি জীবনে মেম্বারও হইতে পারবে না বাংলাদেশে। নির্বাচন করে আপনি মেম্বার হইতে পারবেন না। আপনার আমি চ্যালেঞ্জ করলাম। আপনাকে বাংলাদেশের সর্বোচ্চ চেয়ারে বসানো হয়েছিল এই জুলাইয়ের রক্তের বিনিময়ে। সেই জুলাইয়ের আপনি একটা জাদুঘর, আরে ভাই যা পেয়েছেন ওইটা নিয়ে আপনি বসায় দেন। জাদুঘরটা আপনি উদ্বোধন করে আসতে পারেন নাই, সময় নেই আপনার। গ্রামীণ বিশ্ববিদ্যালয়, গ্রামীণ এই গ্রামীণ ওই সব কিছু সময় ছিল, শুধু জুলাইয়ের এই জাদুঘরটা আপনি উদ্বোধন করতে পারেন নাই। জুলাইয়ের সনদ, সনদ নিয়ে ওনাদের এখন কত মাথা ব্যথা। বিএনপি সনদ চায় না, বিএনপি এই করে না। এনসিপি নির্বাচনের পরে আইসা তারপরে সনদের মধ্যে আপনার স্বাক্ষর করে, এই স্বাক্ষর করার সময় নেই, তাদের সময় নেই ভাই। যেইখানে আনতে হবে টাকা ওইখান থেকে টাকা আনতে হবে। এইখানে যে ধান্দাবাজির কোনো মানে এর কোনো মানে সীমানা নাই। এইভাবে তারা লুটপাট ধান্দাবাজি করেছে। আজকে তাদের লোকজন এইভাবে যায় তারপরে বিভিন্ন জায়গায় মার খায়। তারা মনে করছে যে এইভাবে বোধহয় অন্য মানুষ মার খেলে আমাদের সমস্যা কি, আমরা এমপি টেমপি আসি, আমরা তো সাদা পাঞ্জাবি পরে এখন সুশীল হয়ে গিয়েছি। এইটার সব শেষ পরিণতির জন্য প্রস্তুত থাকেন। কারণ আপনি মনে করেন না যে আজকে তার ওই আপনার মাহাদির উপরে হামলা হয়েছে বলে আপনি নিরাপদ, এটা মনে করার কোনো কারণে। আপনি যতই আওয়ামী লীগের লোকজনরে নিয়ে আপনি করেন, আওয়ামী লীগের লোকজনের টাকা পয়সা নিয়ে আপনি চলেন, আওয়ামী লীগের লোকজনের আপন মনে করেন, এই দেশে যদি কোনো দিন আওয়ামী লীগ আসে তাইলে সেদিন আপনার পিঠের চামড়া, পেটের চামড়া, নিচের চামড়া টামড়া কোনো কিছু থাকবে না, একদম ঝুলাই ফেলবে আওয়ামী লীগ বাংলাদেশে ঢুকে। সো এইটা আপনারে মাথায় রাখতে হবে যে আপনার মূল শত্রু কারা, আপনি কাদেরকে ক্ষমতায় বসায় তারপর আপনি নেতা হয়েছেন, কোন আন্দোলনটার কারণে আপনি আজকে নেতা, সেটা আপনার মাথায় রাখা উচিত। আমি বারবার এদের সাথে আমার যতবারই এই বিষয় নিয়ে কথা হয়েছে আমি বারবার বলছি, ভাই আপনাদের রাজনৈতিক দল গঠন করতে হবে কেন? কোনো রাজনৈতিক দল না, 5 তারিখের একটা আন্দোলন, আপনি আপনি রাজপুত্র, সারা জীবন বাংলাদেশের রাজপুত্র হয়ে থাকবেন। কোনো জায়গায় কোনো সমস্যা হবে আপনি গিয়ে দাঁড়াবেন, আপনার লোকজন নিয়ে দাঁড়াবেন যে এখানে এটা হইতে পারবে না। আপনার মারামারি করার দরকার নেই, কাউরে মারার দরকার নেই, আইন হাতে তুলে নেওয়ার দরকার নেই। আপনি যা বলবেন আমি এখানে জনগণের পাশে আছি, আজকে গ্যাসের দাম বাড়াচ্ছে, আমি জনগণের পাশে আছি, আমি জনগণের হয়ে এই কথাটা বলবো। ও একটা জায়গায় একটা সাধারণ মানুষকে মারছে, আপনারা যা বলবেন ভাই এই মানুষটাকে মারা যাবে না, এটা অন্যায়, আপনি এইভাবে থাকতে পারতেন সারা জীবন। 5 তারিখে তো আপনার কোনো সংগঠন ছিল না,
ওরা বলছিল কয় ভাই সংগঠন না হইলে তো আমরা করতে পারবো না। 5 তারিখে আপনাদের কোথায় সংগঠন ছিল? 5 তারিখে এই দেশের মানুষ আপনাদেরকে নেতৃত্ব দেয় নাই? আপনাদের পেছনে মানুষ এসে জীবন দেয় নাই? আপনাদের কথায় এই দেশের সারা দেশের মানুষ উঠে বসে নাই? করছে তো সব কিছু। কিন্তু আপনি এখন রাজনীতি করতে আইসা যা কিছু এই গত মানে জুলাইয়ের আন্দোলনে যেটা অ্যাচিভ করেছিলেন তার পুরোটা হারিয়েছেন। মানে এই শরীফ ওসমান হাদি মারা গিয়েছে না? শরীফ ওসমান হাদি যে মারা গেল, কোনো সংগঠন ছিল? রাজনীতি করতে এসেছিল? রাজনীতি করতে আসে নাই তো। তো রাজনীতি করতে না এসে সে কী করলো? তার ইনকিলাব মঞ্চরে দিয়ে সে নানান কর্মসূচি, নানান বক্তব্য, নানান কিছু দেশের জন্য যা যা করা দরকার সব কিছু সে করেছে। এই দেশের মানুষ যেই কথাটা শুনতে চেয়েছে, যেটা করতে সেটাই চেয়েছে। আওয়ামী লীগ 13 তারিখে করেছে, হাদি এসে সবার আগে এসে বসছে। আপনারা কিন্তু রাজপথে বসার কিন্তু সুযোগ সময় পান নাই। আপনারা তখন লুটপাট, চাঁদাবাজি, ধান্দাবাজি এগুলোতে ব্যস্ত। হাদি এসে বসছিল লাঠি নিয়ে। আমার এখনও মনে আছে যে কোথায় স্বৈরাচারের লোকজন শাহবাগে এসে সে এই হুমকি দিয়েছে। তো হাদির কিছু পায় নাই, কিন্তু হাদির টাকাও কামায় নাই, হাদি মন্ত্রীও হয় নাই, উপদেষ্টাও হয় নাই, কিছুই হয় নাই, এমপিও হয় নাই। কিন্তু হাদি যেটা হয়েছে, আপনারা সবগুলো সমন্বয়ক মিলেও যদি এখন মারা যান না, মারামারি মানে পাতলা পায়খানা হয়ে মারেন আর যুদ্ধ করে মারেন, যেমনি মরেন, হাদির সম্মান কিন্তু আপনি পাবেন না আর। আজকে মায়ের খাইলে যেমন হাহা রিয়েক্টের বন্যায় যেমন ভাসছেন না, আপনি এই মারা গেলে এই একই অবস্থাই হবে। সো আপনাদের জুলাইকে হাস্যকর বানিয়ে ফেলা হয়েছে। আপনারা শাওন আজকে বলে যে জুলাইয়ের এটারে নিয়ে মানে হাস্যরস করে, জুলাইয়ের একটা স্তম্ভের মধ্যে আগুন দিয়েছে সেটারে নিয়ে করে সে মানে এই তার ফেসবুক অ্যাকাউন্টের মধ্যে সে পোস্ট করে, ডাইরেক্ট ওপেনে এই দেশে করার সুযোগ পায়। আপনি কথা বলেছেন? আপনারা একটা বিষয় নিয়ে কথা বলে দেখেন তো তার পরের দিন পারে কিনা। এখন কিছু কিছু লোকজন সাংবাদিক পরিচয় দিয়ে তারপরে টকশোতে যায় সরাসরি হাসিনার পক্ষে কথা বলছে। আপনাদের মুখে জবান নেই, আপনারা এখন চুচিল। আপনাদের মতো এরকম বালের চুচিল বাংলাদেশে বহুত আছে। সেই চুচিলদের মানুষ হুটকিও মারে না, বুঝেন না? আপনারও হুটকি মারবেও না। মনে করেন যে এই অলরেডি শুরু হয়ে গিয়েছে। এই যেগুলো দেখছেন না, এই ওয়েবটা যখন আরেকটু ঘন হয়ে ভারী হয়ে শক্তিশালী হয়ে আসবে, সেটা আপনার গায়ে লাগবে এবং সেটার জন্য আপনি প্রস্তুত থাকেন। হাদিরে নেতা হইতে আপনার মতো এরকম বিশাল বালের এমপি হইতে হয় নাই, নির্বাচনও করতে হয় নাই। হাদি বাংলাদেশের জাতীয় নেতা, কাজী নজরুল ইসলামের পাশে তার কবর হয়েছে। এই সৌভাগ্য নিয়ে আমি আপনি জন্ম নেই, যেটা হাদিকে আল্লাহ দিয়েছে। হাদির এটার জন্য কোনো কিছু 1 টাকাও চাঁদাবাজি করতে হয়নি। অতএব আজকের এই ঘটনার জন্য আপনি দায়ী, আপনারা দায়ী। এবং আমি যেটা সব শেষ বলতে চাই, যদি নাকি মনে করেন এই পরিস্থিতি থেকে বের হইতে চান এবং এইটা মনে করেন যে আর না ঘটুক, আপনাদের উপরে এই ধরনের কোনো আঘাত না আসুক, এটা যদি মনে করেন, তাহলে একদম গোড়ায় হাত দিতে হবে। এখনও কারা কারা কোন কোন জায়গায় আছে, এখনও আপনারা যদি একটা কথা বলেন, সেই কথাটা এই দেশের সরকার মানতে বাধ্য। সো আপনাদেরকে বলতে হবে, আপনি নিজে যায় দাঁড়ান, ওই মব টপ মারানি বন্ধ করেন। মব মারানি বন্ধ করে যদি ওইটা যদি মব হয়, 32 নম্বরে করা যদি বাকশালের যদি ঘুরায় দেওয়া যদি মব হয়, আপনারা সামনে হরতাল রাখবেন না? ওইটাও কিন্তু মব, ওইটাও মানুষ মবই বলবে, আমরাও তখন এটারে মব বলবো। সো এই মব মারানি বন্ধ করে তারপরে আসেন, যেখানে যেখানে যারা যারা এই স্বৈরাচারের দোষর যেগুলো এখনও বড় বড় কথা বলে, এগুলোরে থামান। কোথায় কোথায় এই ধরনের কারা কারা সোশ্যাল মিডিয়াতে এগুলো করে তারপরে এই জুলাই স্তম্ভে তার করার পর, এটা তো রাষ্ট্রীয় সম্পদ, রাষ্ট্র বানিয়েছে, সেটার আগুন দিয়েছে, এটার জন্য রাষ্ট্রদ্রোহ মামলা হওয়া উচিত শাওনের বিরুদ্ধে। সে এটাকে সমর্থন দিয়েছে, সব মামলা হওয়া উচিত। এই ব্যাপারে আপনাদের সরব হইতে হবে। ভাই, আমার কথা আপনার খারাপ লাগতে পারে, আপনাদের কাছে আমি অনেক কৃতজ্ঞ যে শেখ হাসিনা দেশে নাই। এটাই বিশাল ব্যাপার। এই দেশে জুলাইতে যারা চাঁদাবাজি করেছেন, তারাও চাঁদাবাজি করেন নাই যারা, তারাও, সবার কাছে আমি ভীষণ কৃতজ্ঞ। আমি ইলিয়াস হোসেন আজকে যতটুকু রিল্যাক্স, যেইটুকু আল্লাহ ভালো রেখেছেন, এইটুকু এই জুলাইয়ের যারা জীবন দিয়েছে তাদের কারণে। আমার এখানে কোনো অবদান নেই, একদম তাদের কাছে আমি সারা জীবন যতদিন বেঁচে থাকবো কৃতজ্ঞ থাকব। কিন্তু আপনারা জুলাইকে বিক্রি করে যেই ভয়ানক একটা পরিস্থিতির দিকে দেশকে নিয়ে যাচ্ছেন, এইটার শেষ পরিণতি ভয়ঙ্কর। সেটার জন্যে আপনাদের বিরুদ্ধে কিছু কথাবার্তা বলি। এটা ব্যক্তিগতভাবে না নিয়ে এটারে একটু বোঝার চেষ্টা করেন।
আপনারা এখনও যদি নাকি যারা এই যে কয়জনই এমপি আছেন, আপনারা যদি এনসিপির এই নেতাগুলিও মিলা যদি নাকি আজকে একটা কথা বলে, সরকার বলেন, পুলিশ বলেন, প্রশাসন বলেন, এটা শুনতে বাধ্য হবে। কিন্তু আপনারা বলেন না। এই যে মেহাদির উপরে হামলা হইলো, এই যে আরেকজনের জয় বাংলা বলাইলো, এটার উপরে, এটা নিয়ে কিছু বলেছেন আপনারা? নেত্রকোনায় আপনাদের ভাঙা হইলো, এটা নিয়ে কিছু বলেছেন? আপনাদের কোনো প্রতিক্রিয়াই নাই। সো এইখান থেকে বাইর হইতে হবে। সব শেষ। এতক্ষণ যা যা বললাম, এটা বলার পরে আওয়ামী লীগের লোকজন আছে না, ওরা তো এই কয়দিন ধরে ধরেন মজা নিচ্ছে এইসব ঘটনাগুলো নিয়ে। এতক্ষণ যা বললাম এটাতেও কিন্তু আওয়ামী লীগের মজা লেগেছে। তো আওয়ামী লীগের লোকজনরে বলবো, বাংলাদেশ মনে কর তারেক রহমানের নেতৃত্বে, জামাত ইসলামের নেতৃত্বে বাংলাদেশ মনে কর ওই দক্ষিণ সুদানের মতো অবস্থা হয়ে যাবে। মনে কর যদি এরকমও হয়ে যায়, তারপরেও কোনোদিন বাংলাদেশের মানুষ তোদেরকে মানুষ মনে করবে না। তোরা মানুষ না। তোরা, তোদের যা যেসব চিন্তা ভাবনা, তোদের বিবেক বোধ, এটা কোনো সাধারণ মানুষের হিউম্যান সাইকোলজির কোনো শাখার প্রশাখার মধ্যে তোদের এটা নাই। তোদের জন্মটাই হইল গিয়া একটা খারাপ জিনিস দিয়া। হ্যাঁ, ইচ্ছে খারাপ করে আর বললাম না। এই জন্মে যারা হয়েছে, আওয়ামী লীগের অনেক মানুষজন আছে, আমারও খুব ক্লোজ পরিচিত লোকজনও আওয়ামী লীগের 2-4 জন আছে, তাদের সাথে সরাসরি যখন কথা বলি এমনি, ভাই আওয়ামী লীগটা আপনি করেন কেমনে আমার এটা বলেন। এরকম আওয়ামী লীগ নাও ভাই, আমি আওয়ামী লীগ করলো এরকম না, ওই আরে বেটা এরকম ওইরকম না। আওয়ামী লীগ এটা যে মানে বিশ্বাস মনে মনেও একটু এটারে যে সমর্থন করে, ওরও বুঝতে হবে ওর মস্তিষ্কে সমস্যা আছে। খারাপ মানুষ না হইলে ওর মস্তিষ্কের বুঝতে সমস্যা আছে। এই ছাড়া পৃথিবীর কোনো সুস্থ মানুষ কোনোদিন এরকম কোনো সংগঠন করতে পারে না। এটা তারা করে। সো তোদের জন্য, তোদের ভালো হওয়ার জন্য, তোদের বোঝার জন্য, তোরা আজকে মনে কর যে এই যে চোরাগুপ্তা হামলা চালায় একটা সমন্বয় একটা পিটাচ্ছিস, সামনে হয়তো আরও এরকম করবি। তোরা যাই করিস, তোদের বুঝতে হবে, তোদের যদি নাকি হাতে পায়ে ধইরা জোর করে যদি তারেক রহমান বাংলাদেশে আনে, আইনা যদি তারপর ক্ষমতায় বসায় বা রাজনীতি করার সুযোগ দেয়, তাহলে পারবি। এই ছাড়া তোদের কোনো ক্ষমতা নাই। তোরা তোদের বাপেরে বিচির মধ্যে চাপ দে, খালি তোর বাপেরে না, তোর বাপের ছেলে, ছোট বাচ্চা, ওই সব কটার বিচির মধ্যে চাইপা 15ই আগস্ট যেটা করছে না, তোর আম্মারে ব্লাউজ টেলাউজ যা আছে সব কিছু রাইখা ন্যাংটা করে তারপরে মানুষ 45 মিনিট এটা খাইতেও দেয় নাই, সেটাই লাথি দিয়ে তারপর বার করে আইছে ভারতে। এখন যায় মোদির কাছে হাঙ্গা ছাড়া, তারপরে আকাম কুকাম লাগাইতেছে, দেখ বাচ্চা বুচ্চা হয় কিনা, দেখ যদি মেয়াদ থাকে তাহলে হয়েও যাইতে পারে। তোর আম্মা যায় ওইখানে এগুলি করতেছে, তোরা পাল ফালাইতে পারছিস? 2 বছর হয়েছে, কোনো পালটা ফালাইতে পারছিস? কবে আসবি বল? তোরা দিন তারিখ দে যে অমুক দিন অমুক কিছু হইলে তারপরে আসবি। তোদের বিএনপি যদি মানে জোর করে আইনা যদি ক্ষমতায় বসায় বা রাজনীতি করতে, তাইলে পারবি। এর বাইরে তোদের হাতে কোনো অপশন নাই। তোদের আব্বা, যারা তোদের আব্বা, ছাগলের 3 নম্বর বাচ্চাগুলি তো সোশ্যাল মিডিয়াতে, যে আমি আজকের ভিডিওটা তো যা বললাম যে ওদের সোশ্যাল মিডিয়াতে ব্যাপক ভাই সোশ্যাল মিডিয়া আমরা এটার জন্ম দিছি। এই সোশ্যাল মিডিয়ায় বাংলাদেশে রাজনৈতিক কথাবার্তা, রাজনীতি করেও যে মানুষকে যে মানে উজ্জীবিত করা যায়, এটা আমরা শিখাইছি। সো সোশ্যাল মিডিয়ায় কি হয় আমরা খুব ভালো করে জানি। একটা পোস্টের মধ্যে 500-1000 কমেন্ট হওয়া এভারেজ, মানে গুড এনাফ, এর চাইতে বেশি দরকার নাই। সো 500-1000 মানুষ, তোরা এখন ইন্ডিয়াতে যায় বসে আসিস, লন্ডনে আসিস, এইখানে আসিস, বিভিন্ন দেশে দেশে আসিস না, তোদের তো সারাদিন এখন বিশেষ করে ইন্ডিয়ারগুলি সারাদিন ফেন্সি ডিলার বাংলা খাওয়া ছাড়া আর তো কোনো কাজ নেই তোদের। সারাটা দিন হাঁ করে তাকায় থাকিস যে কখন একটা কিছু একটা খবর পাবো। হ্যাঁ, ডক্টর ইউনুস বলে পলাইছে, 2 দিন পরে ফ্রান্স থেকে ইউনুস আবার দেশে, তো এই না বললি যে আর আসবে না, চলে গিয়েছে নেই সে। ভাই এগুলো আমরা একসময় করছি। আমরাও একসময় এখানে বসে থাকতাম, কিছু একটা হবে, কিছু। এনায়েত করিমের মতো লোক, ওই যে বাটপার, সেই এনায়েত করিমও এই বাংলাদেশের এই যে শওকত ভাই, সাংবাদিক শওকত ভাই, গাজী রুহুল আমিন সাংবাদিক, তারপরে আরও অনেক পলিটিশিয়ানও আছে, অনেকের জীবন ধ্বংস করে দিয়েছে এই এনায়েত করিম। অনেকে আছে হয়তো মানে তাদের আসলে তাদের ভালোর জন্যই গিয়েছিল তাদের সাথে কথা বলতে। হ্যাঁ, এনায়েত করিম বুঝাইছে ভাই এই যে এরকম এরকম হবে, এটা হবে আর সরকার পতন হয়ে যাবে। তো তার কথাবার্তা আমার প্রথম দিনই ভাল লাগে নাই। আমি বারবার বলছি, এই যে উলফাত ভাইরে জিজ্ঞেস করেন, আমি ভাই বলছি, আমি ভাই এটা 2 নাম্বার লোক। কিন্তু সে করতো কি, রয়ের টাকা পয়সা নিয়ে ওই থাইল্যান্ডে মিটিং করাইতো, আমেরিকায় আনতো মিটিং করতে,
তারপরে কাঠমান্ডুতে যাইতো, সিঙ্গাপুরে যাইতো, ভিআইপি ভিআইপি 5 স্টার হোটেলে নিয়ে যাইতো, বিজনেস ক্লাসে টিকিট করাইতো, এগুলো করে নিয়ে যাইতো। ওই হয়েছে এই এই যে রেজা কিবরিয়া ভাই, ইলিয়াস, শোনেন, কোথায় দাঁড়াবেন আপনি, আপনি ক্যান্ডিডেট কতজন দিবেন আপনি করেন। ধুরো ভাই কী কোন এগুলি। এনায়েত করিমের মতো লোকও কিন্তু এইভাবে বাংলাদেশের বহু ডাকসেটে রাজনীতিবিদদেরকে কিন্তু করছে। এই যে আজকের স্পিকার মেজর হাফিজ ভাইটা এদেরকেও অনেকটা বায়াস করে ফেলছিল। হ্যাঁ, অতএব আমরা এগুলো পার করে আসছি গেল 15 বছর। তোমরা তো মাত্র শুরু করলে, আমাদের কাছে তোমরা দুগ্ধ শিশু, তোমরা এখনো এগুলো কিছুই বুঝো নাই, বহুত সময় আছে। তোমার আম্মার সাথে যায় আওয়ামী লীগের সব নেতারা এখন কথাও বলে না, কারণ তোমার আম্মার কেবলা আবার আরেক দুইটা হয়েছে। রেহানা আপা এক কেবলা, তোমার ওই যে এই 5,500 বিজ্ঞানী আবার আরেক কেবলা, ওইদিকে পুতুলও আবার আরেক কেবলা হইতে চায়, বাট ওইটা একটু ঠান্ডা আছে। এদিকে এই 3 ক্যাবলা কিন্তু এখন কামড়াকামড়ি চলছে। তোমাদের বড় বড় নেতা যারা আছে ওদেরকে জিজ্ঞেস করে, তোমাদের এখন কেবলাই ঠিক করতে পারো না যে কোন দিকে। কেউ কেউ চিন্তা আছে না হাসিনা থাকা অবস্থায় তো আর হবে না, এখন রেহানা চায়, কিন্তু হাসিনা মারা গেলে এখন রেহানার দিকে যাবে। ওইদিকে রেহানার ছেলেটা আবার ব্যাপক আকারের উত্তেজিত হয়ে আছে, কোনোভাবেই জয়ের দিকে যাইতে দেওয়া যাবে না। ওই যে ববি না কি যেন নাম, এই নিয়েই চলছে অনেক কিছু। সো তোমরা আগে ওই দিকে ঠিক করো, হ্যাঁ, ঠিক করে এরপরে বাংলাদেশে তোমাদের যদি এখন নির্বাচনে আসতেও দেওয়া হয়, নির্বাচনে আসতে কি করবা? বিএনপি তোমাদেরকে যতই তুলু তুলু করুক, ক্ষমতার প্রশ্নে বাংলাদেশে তোমরা রাজনীতি কি করে আমরা জানি না, আপন ভাইরেও তুমি জায়গা দিবে না কেউ। ভাই এসে যদি কালকে বলে যে আমি নির্বাচন করবো, তাহলে বড় ভাই ওরা খাইয়ে দেওয়ার চেষ্টা করবে। সো তোমরা বাংলাদেশে আসবা, ক্ষমতায় যাইতে চাবা, আর বিএনপি তোমাদেরকে বসায় রাখবে, পাশার চামড়া ঠিক থাকবে না। অতএব আওয়ামী লীগের এই ভিডিও, এইসব আমাদের এইসব ভিডিও কথাবার্তা দেখা খুশি হওয়ার কিছু নাই বাবা। তোমাদের জন্য কোনো খুশির খবর আপাতত আগামী 20 বছরে নাই। 20 বছর পরে ওয়েট করো। যা হচ্ছে এই দেশে, এই যে সমন্বয়ক টমন্বয়ক যারা আজকে মার খাচ্ছে, ছাত্রনেতা যারা মার খাচ্ছে, তারা কিন্তু টাকার জন্য আন্দোলন করে নাই, তারা পদের জন্য, এমপি মন্ত্রী হওয়ার জন্য আন্দোলন করে নাই, তারা দেশের জন্য আন্দোলন করেছে। এই পরিস্থিতি যদি চলতে থাকে, ওই কেন্দ্রীয় যারা আছে ওরা যদি আগায় নাও আসে না, এই দেশে কেউ না কেউ দাঁড়ায় যাবে আবার। এটা বেশি দিন চলতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।